ট্রেনে যাতায়াত করা কতটা মুশকিল সেটা তো ট্রেনের যাত্রী একমাত্র বলতে পারবে। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে ট্রেনে আরামসে ট্রাভেল করছেন, আপনি টিকিটও বুক করিয়ে রেখেছেন, তাও প্রায় 2 মাস আগে। কিন্তু যাত্রার সময় না জানি কোথা কোথা থেকে কেমন কেমন সব লোক ঢুকে আসে আপনার কামরার মধ্যে। পুরো বগিটাকে রিজার্ভ করা হয়েছে, তা সত্ত্বেও কিছু লোক নির্লজ্জের মতন এসে আপনার সিটে বসে পড়ে। এ তো গেল ভিতরে যারা চলে আসে তাদের কথা, কিন্তু তাদের ব্যাপারটা কি যারা মাঝ রাস্তায় নেমে পড়ে? না, আমি তাদের কথা বলছি না যারা ট্রেনের চেনটাকে টেনে যেখানে খুশি নেমে পড়ে। কোনো কোনো মানুষ তো নিজের বাড়ির সামনে ট্রেন দাঁড় করিয়ে দেয়। আমি কথা বলছি তাদের যারা আপনার সাথে টিকিট বুক করিয়ে তারপরে যাত্রা করে আর হঠাৎ করে উঠে মাঝ রাস্তায় নেমে যায়। আপনি দেখেন যে বেচারা নিজের জিনিসপত্র ভুলে গেছে, আপনি তার পিছনে দৌড়লেন, কিন্তু সে ট্রেন থেকে নেমে এমনভাবে গায়েব হয়ে গেল যেমনভাবে কর্পূর উবে যায়। আর তার জিনিসপত্র আপনার সঙ্গেই চলতে থাকে। কখনো ভেবেছেন কি থাকতে পারে তার মধ্যে? অনেক কিছু। আগে হ্যাঁ, অনেক কিছুই থাকতে পারে। জামা কাপড়, জুতো, বম, অথবা লাশও থাকতে পারে। আর কি হবে যদি আপনি তার ব্যাপারে কিছু নাই জানেন? এই গল্পে যা হয়েছিল সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। এরকমই একটা বক্স কুলি উঠিয়ে নিয়ে চলল। প্ল্যাটফর্মে হঠাৎই একটা মেয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে কুলিকে ধাক্কা মারে, বক্সটা পড়ে যায়। আর বক্সের ভেতর থেকে যেটা বেরোলো সেটা দেখে 2-1 তো অজ্ঞানী হয়ে গেল। আপনিও দেখুন কি ছিল ওই বক্সে। অনুগ্রহ করে শুনবেন, 10:05 গঙ্গাসাগর এক্সপ্রেস 1 नंबर प्लेटफॉर्म থেকে ছাড়বে। कृपया ध्यान दें, 10:05 पर गंगा सागर एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म से छूटेगी। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উঠবেন না, ওই গাড়িটি কার সেটে যাবে। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে গয়া এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেট চলছে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে তিস্তা প্যাসেঞ্জার কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, 9:35 বাক এক্সপ্রেস আজ অনিবার্য কারণবশত ক্যান্সেল করা হয়েছে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত। বাক এক্সপ্রেস সকাল 9:35 পরিবর্তে সন্ধে 7:40 ছাড়বে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত। প্ল্যাটফর্ম পরিষ্কার রাখুন, এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। পালিয়ে কত দূর যাবি? হ্যাঁ, চল আমার সাথে চল। আমি কিন্তু চিৎকার করবো, হাতটা ছাড় বলছি। আরে বলার অবস্থায় রাখলে তবে না, মুখ খুললে পড়ে না গুলি করে দেবো। আর তুই কি ভেবেছিস আমার টাকা নিয়ে পালিয়ে যাবি তুই? আর আমি কিচ্ছু করবো না। দে আমার টাকা ফেরত দে। তোর টাকা চাই তো? হাতটা ছাড়। এই নে তোর টাকা, এই নে তোর টাকা। প্যাসেঞ্জারটা কোথায়? যার ট্রাঙ্ক এটা? উনি তো পালিয়ে গেছেন বাবু। যেই বাক্সটা পড়লো উনি পালিয়ে গেলেন। তুমি দেখলে চিনতে পারবে? সামনে এলে নিশ্চয়ই চিনতে পারবো বাবু, নিশ্চয়ই চিনতে পারবো। স্যার, এই কুলিটাই ট্রাঙ্কটা নিয়ে যাচ্ছিল। প্ল্যাটফর্ম ছেড়ে পালাবার চেষ্টা করছিল। এই কনস্টেবল গিয়ে ধরে এনেছে। আচ্ছা, কে কেন পালাচ্ছিলে তুমি? আমি এত বছর ধরে কুলিগিরি করছি বাবু, আজ পর্যন্ত এরকম হয়নি। বাক্সের মধ্যে যে লাশ আছে সেটা কি করে জানবো বাবু? ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাবু, আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওই লোকটাকে কেন তুমি ধরোনি? যে লোকটা তোমাকে বাক্স রাখতে বলেছিল, কেন? আমার তো মেয়েটাকে বদমাশ মনে হচ্ছে বাবু, যার জন্য আমার মাথা থেকে বাক্সটা পড়ে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা বিবেক, মেয়েটা এখন কোথায় আছে? হ্যাঁ স্যার, এখানেই আছে।
ভেতরে স্টেশন মাস্টার রুমেই বসে আছে। নিয়ে এসো ওকে, তুমি যাও। স্যার মনে হচ্ছে কোনো চপার দিয়ে গলা কাটা হয়েছে। এক কোপেই আলাদা হয়ে গেছে স্যার। একটা কোপেই? হ্যাঁ স্যার, গলায় যে কাটটা আছে সেটা একদম ক্লিন। তার মানে কোনো ছুরি দিয়ে আস্তে আস্তে কাটেনি? স্যার দেখে তো তা মনে হচ্ছে না। আর এই লোকটাকে সেটাও জানতে পারছি না। এর পকেটে কিছু নেই, শরীরে কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই স্যার। স্যার এই মেয়েটি বলছে এই লোকটা নাকি ওকে মারতে চাইছিল। কিন্তু স্যার এ তো বলছে ওকে চেনেই না। ও মিথ্যে কথা বলছে, ও একদম মিথ্যে কথা বলছে স্যার। স্যার স্যার এর কাছে গান আছে। এর কাছে তো গান নেই। স্যার স্যার ওর কাছে গান আছে। ওই বাক্সটা যদি না পড়তো তাহলে ও আমাকে মেরে ফেলতো, আর আপনারা এখানে আমার লাশ পেতেন। কোথায় আছে গান? আমার কাছে কোনো গান নেই। স্যার আমার মনে হয় ওখানে লুকিয়ে দিয়েছে হয়তো, আপনারা ওখানে চেক করুন। স্যার বন্দুক পেয়েছি স্যার, চেয়ারের তলায় লুকিয়ে রেখেছিল। এটা কি? এটা আমার নয় স্যার। তোর নয়? না স্যার। তবে কি স্টেশন মাস্টারের এটা? হ্যাঁ, কোন বগি থেকে তুমি এই ট্রাঙ্কটা তুলেছিলে? হ্যাঁ, আগে S4। S4। এক মিনিট, এক মিনিট। এক মিনিট সরে যান একটু। ট্রাঙ্কে এখানে রাখা ছিল স্যার। এখানে রেখেছিল? এখানে কে বসেছিল? এখানে আমরা বসেছিলাম স্যার। ওই ট্রাঙ্কটা আপনাদের নয় তো? আমরা লাশ নিয়ে তো আর ঘোরাফেরা করব না। কিন্তু কুলি যে বললো ও ট্রাঙ্কটা এখান থেকেই তুলেছিল। স্যার আমরা তো গত 14 ঘন্টা ধরে ট্রাভেল করছি, ওই ট্রাঙ্কটা আমাদের ছিল না। দেখি সরুন সরুন, একটু সাইড দিন। দেখি দেখি সরুন সরুন, দেখি সরুন 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 সরুন। ফেডরিক, তুমি ট্রাঙ্ক নিয়ে আসছো? হ্যাঁ স্যার, আমি ভাবলাম যে এই ট্রাঙ্কটা দেখে হয়তো এদের সবকিছু মনে পড়ে যাবে। আরে কিন্তু ওই লাশটা কোথায়? লাশটা তো ট্রাঙ্কের ভেতরেই আছে স্যার। এই ট্রাঙ্কটা তো আমি দেখেছিলাম। কি দেখেছিলেন? হ্যাঁ স্যার, গাড়ি দাঁড়ানো মাত্রই একটা লোক এলো, তারপর ট্রাঙ্কটা রেখে চলে গেল। যখন ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল তখন কেউ এসে এটা এখানে রেখে গেছে? তুমি কি বলতে পারবে লোকটাকে দেখতে কেমন ছিল? না স্যার, অত ভালো করে মুখটা তো দেখিনি আমি। বস, এই যে মাথা কাটা লাশটা পাওয়া গেছে, না তো এ কোনো ক্রিমিনাল আর না তো এ কোনো পুলিশ। এর আঙ্গুলের ছাপ পাওয়া গেছে আমাদের রেকর্ডে? না। এত নির্মমভাবে এর গলা কাটা হয়েছে দেখে মনে হচ্ছে যে এ কোনো ক্রিমিনালই হবে। অভিজিৎ, গুরুজনরা বলেছেন যখনই তুমি কিছু বলবে ভেবে চিনতে বলবে। আরে ডক্টর সালুকে যদি কেসটাকে সলভ করতে হয়, খুনিকে ধরতে হয়, তাহলে তো হাতে হাত রেখে বসে থাকলে হবে না। কিছু না কিছু তো করতে হবে, কিছু না কিছু তো ভাবতে হবে। কি বলেন ডক্টর সারিকা? অভিজিৎ, আমিও কিছু না কিছু করছি। এই বক্সটা দেখো। আচ্ছা, কি আছে বক্সের মধ্যে? বক্সটার বাইরে আছে, এই দেখুন স্যার। ঘাস? হ্যাঁ স্যার, যেখানে এই বক্সটা রাখা হয়েছিল অল্প সময়ের জন্য হলেও ওখানকার মাটি ভিজে ছিল আর ওখানে ঘাস ছিল। বাহ ডক্টর সারিকা, আমি যখনই ফরেন্সিক ল্যাবে আসি না, আমার না খুব ভালো লাগে। এটা দেখে যে আপনি ফরেন্সিক সায়েন্সে কত তাড়াতাড়ি এগিয়ে চলেছেন। বক্সের ভেতরেও কিছু পাওয়া গেছে। বক্সের ভেতরেও? এসো দেখো, কাম। দড়ি পাওয়া গেছে বক্সের ভেতর। এটা কি দড়ি? না। সেটাই তো, সালুকে সাহেবের মাথাটাই গেছে। বস, এটা ব্রেড আছে, ব্রেড। একেই বলে এসিপি প্রদ্যুমান, ঠিক ধরে ফেলেছে। ওসব ছাড়ো, এখন বলো কি হয়েছে এই ব্রেডের? এর দড়ির রোগ আছে, মানে এটা একদম খারাপ হয়ে গেছে। কখনো কখনো বেকারিতে যখন রুটি ভালো করে তৈরি না হয়, কাঁচা থেকে যায়, তখন এই অবস্থা হয়। আর স্যার, এই রোগটা এতটাই বিপজ্জনক যে বেকারি থেকে ওখানকার সমস্ত ব্রেডই ফেলে দিতে হয়, আর যেসব বক্সগুলোর মধ্যে এই ব্রেডগুলো রাখা হয় ওগুলোকেও ফেলে দিতে হয়। ও, তার মানে হলো কোনো বেকারির কর্মচারী ওই বক্সটাকে তুলে বাইরে ফেলে দিয়েছে আর তারপর কেউ ওটার ভেতরে লাশ ভরে দিয়েছে। এক্স্যাক্টলি। ওই বেকারির তো সমস্ত জিনিস ওপরে তুলে রাখা হয়েছিল, বেকারিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল, সব ঠিক করা হয়েছিল।
নয়তো বেকারিতে যত রুটি বেঁচেছিল তাতে এই রোগের ব্যাকটেরিয়া এসেছে। আর যদি কেউ ওই রুটিটা খেয়ে ফেলে তো অসুস্থ হয়ে পড়বে। শুধু তাই নয়, কখনো কখনো মরেও যায়। স্যার আমরা এটা তো খুঁজতে পারি যে বেকারি কোনটা। কারণ কথাটা তো কেউ লুকিয়ে রাখতে পারবে না। এ শহরে যতগুলো বেকারি আছে সব চেক করো, খোঁজ নাও যে কোন বেকারি আছে যেটা 3-4 দিন ধরে বন্ধ রয়েছে। আরে স্যার আর কি বলবো, যা হবার তা হয়ে গেছে। ব্রেডগুলোতে ফাঙ্গাস হয়ে গেছিল। আরে বাপরে, এখনো আছে নাকি? আরে না না, এখন আর নেই, যা ছিল তা বাইরে ফেলে দেওয়া হয়েছে। পুরো বেকারিটা কেমিক্যাল দিয়ে ধোয়া হয়েছে, এখন সবকিছু ঠিক আছে। একটু ছবিটা দেখুন, এই ট্রাঙ্কটাকে চিনতে পারছেন? আরে এটা তো ওই ট্রাঙ্কগুলোরই একটা যেগুলো বাইরে রেখেছিলাম। আপনারা কোথায় পেলেন? রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে? আগে হ্যাঁ, একটা লাশ ছিল ওর ভেতরে। লাশ? হ্যাঁ, এই ছবিটা দেখুন। এই পোশাকগুলোকে চেনেন? আরে মাথাটা কোথায়? সেটাই তো খুঁজছি আমরা। চেনেন একে? আগে না। তোমরা কি চেনো এগুলোকে? ভালো করে দেখো। এই পোশাকটাকে চেনো কেউ? না? দেখুন স্যার, এই লাশটা কার আমাদের মধ্যে কেউই জানে না, আমাদের কথা বিশ্বাস করুন। আমরা লাশটাকে নিয়ে কোনো কথা বলছি না। খুন করেছে যে, আমরা তাকে খুঁজছি। স্যার আমরা ওই ট্রাঙ্কটা বাইরে রেখে দিয়েছিলাম, আমাদের কথা বিশ্বাস করুন। এর মানে ট্রাঙ্কটা কেউ চুরি করেছিল? একদম। একটু আমাদের ওই জায়গাটা দেখান তো যেখানে আপনারা ট্রাঙ্ক রেখেছিলেন। হ্যাঁ আসুন, আসুন স্যার। অভিজিৎকে ফোনে ডেকে নাও। স্যার, এই লোকটার নখগুলো তো একেবারে অন্যরকম গল্প বলছে। কেন? ও শাশুড়ির নাম লেখা আছে নখের ওপর। এখন স্যার এটা তো জানি না যে এই লোকটার বিয়ে হয়েছিল কিনা। সারিকার মুখটা যদি দেখা যেত তাহলে বোঝা যেত। মুখ দেখে জানা যেত? কি করে স্যার? সারিকা, একজন বিবাহিত লোকের মুখের উপর যে এক্সপ্রেশন হয় না, ওই দুঃখটা লুকানো যায় না। আমি বলছিলাম যে স্যার এর নখগুলো কেমন ভাঙা ভাঙা, তাহলে হয়তো এই লোকটা এর জন্য কোনো ওষুধ খাচ্ছিল, অথবা ওর গল ব্লাডারে। সারিকা, হাত ছেড়ে দাও। তুমি লাশের হাত ছেড়ে দাও। কি হয়েছে স্যার? তুমি লাশের থেকে দূরে যাও, যাও তাড়াতাড়ি। কিন্তু হয়েছে সারিকা, তাড়াতাড়ি প্রোটেকশন নেবার ব্যবস্থা করো। কিন্তু কেন? তুমি বাড়ি চলে যাও, যাও। আর আপনি? আমি সব সামলে নেব, তুমি বাড়ি যাও। স্যার আমি এরকম আপনাকে একা ছেড়ে কি করে যেতে পারি? এই নাও, মাস্ক পরে নাও। যদি এটা ছড়িয়ে না যায় তাহলে আমরা বেঁচে যাব। চোখ বন্ধ করো। রেডি? সারিকা, তাড়াতাড়ি এসিপি কে ফোন করো। হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওনাকে ফোন করে আমি বলবোটা কি? ওকে বলো যে এই মাথা কাটা লাশটার সোয়াইন ফ্লু হয়েছে, সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু? ইয়েস, H1 and N1। আসুন স্যার। এই যে এখানেই আমি ওই ট্রাঙ্কগুলো রাখিয়েছিলাম। এইখানে? আর এখান থেকে ওই ট্রাঙ্কটা চুরি হয়ে গেছে। আগে স্যার। অভিজিৎ, এই দেখ, বেশ বড় বস্তি এদিকটায়। স্যার হয়তো এখানে যারা থাকে তাদের মধ্যে কেউ ট্রাঙ্কটা চুরি করেছিল। হতে পারে। আর খুনও হয়তো এখানে কোথাও হয়েছে। আর যখনই খুনি এখানে ট্রাঙ্কটা দেখতে পেল, লাশটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিল। হ্যাঁ ডক্টর সারিকা, হঠাৎ কি মনে করে ফোন করলেন? হ্যাঁ, কি বলছেন আপনি? ওকে, থ্যাঙ্কস আ লট। সারিকার ফোন পেয়ে ধাক্কা খেলে কেন? আরে সারিকার ফোন পেয়ে ধাক্কা খাইনি, ও যা বললো তাতে ধাক্কা খেয়েছি। কি বলেছে? লাশে সোয়াইন ফ্লু আছে, H1N1। সোয়াইন ফ্লু? আচ্ছা, আবার আমার হয়ে যায়নি তো? সবার আগে আমাদেরকে ভ্যাকসিনেশন করতে হবে। আগে মাস্ক নিয়ে এসো গাড়ি থেকে, কুইক। ইয়েস স্যার। আরে
যদি ওই লাশ এখানে থাকা কোনো লোকের হয়, তার মানে এখানে অন্য লোকেদেরও নিশ্চয়ই সোয়াইন ফ্লু আছে। স্যার একটা কথা তো খুব পরিষ্কার, যে মারা গেছে তার যদি সোয়াইন ফ্লু হয়ে থাকে তাহলে ওই লোকটা আমেরিকা, সাউথ এশিয়া নয়তো ইউরোপ থেকে এসেছে। একদম না, এখানে কোনো লোক বাইরের কোনো দেশ থেকেই আসেনি। একটা কাজ করো, প্রত্যেকটা বাড়ির সামনে থেকে ঘাস আর মাটির স্যাম্পল নিয়ে আসো। ঘাস আর মাটি? হ্যাঁ, ঘাস আর মাটি। ট্রাঙ্কের উপর থেকে আমরা যে ঘাস আর মাটি পেয়েছি সেটার সঙ্গে ম্যাচ করে দেখা যাবে যে কোন বাড়ির সামনের মাটি ওটা। এরকম হতে পারে স্যার? অবশ্যই, ডক্টর স্যারেকে সবকিছু করতে পারেন। স্যার কিন্তু আমি তো শুনেছিলাম ডক্টর সালুকি এক্সপার্ট। আরে সে তো একই ব্যাপার, ডক্টর সালুকিও এক্সপার্ট আর ডক্টর সারিকা। হ্যাঁ, কিন্তু এই যে এই ঘাস আর মাটি সংগ্রহের কাজটা না, এই কাজটা একটু গোপনেই করতে হবে। খুনি যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমরা এখান থেকে স্যাম্পল সংগ্রহ করছি। এই ঘাস আর মাটির সমস্ত স্যাম্পল যেটা তোমরা তুলে এনেছো সেটা ম্যাচ করেছে, মানে ট্রাঙ্কের উপর যে মাটি পাওয়া গেছে সেটার সাথে। গ্রেট, তার মানে খুনটা ওখানে কোথাও হয়েছে। হ্যাঁ, কিন্তু কোন বাড়িতে হয়েছিল? সব বাড়ির সামনের মাটির সঙ্গে ম্যাচ হয়ে গেছে, তাহলে বুঝবো কি করে আমরা? যা কাম হিয়ার। হ্যাঁ, এদিকে এসো, কাম কাম। এখানে দেখো, এর মধ্যে দেখো। এটা তো হ্যাঁ, এবার বুঝলে? অভিজিৎ তুমিও দেখো। স্যার আমিও দেখি স্যার। দেখো, এটার মুখে কি আছে? অভিজিৎ দেখো। পিঁপড়ে? পিঁপড়ে? আমি বাকি আছি, আমি একটু দেখি। হ্যাঁ, তুমিও দেখে নাও। পিঁপড়েগুলো লাড্ডু খাচ্ছে। লাড্ডু খাচ্ছে না ফ্রেডি, মানুষের মাংস খাচ্ছে। এরকম অনেক পিঁপড়ে ওখানে ছিল, আর এই পিঁপড়েগুলো তখন মানুষের মাংস খাচ্ছিল যখন তোমরা ওকে তুলে এনেছো। কিন্তু এটা কার হতে পারে? এই লোকটির। এই ছোট মাংসটির ডিএনএ টেস্ট করেছি, তো লাশটার সঙ্গে ম্যাচ করে গেছে। কিন্তু এই মাংসটা এই লোকটার কি করে হতে পারে? এই বডিটা তো এখানেই পড়ে আছে। দয়া, এই লোকটি এখানে শুয়ে থাকতে পারে, কিন্তু ওর মাথাটা হয়তো ওখানে পোঁতা আছে। সত্যি দারুণ ডক্টর সালুকে, দারুণ। একটা ছোট্ট পিঁপড়ে দিয়ে আপনি আপনি এত বড় একটা জিনিস বের করে নিলেন। অদ্ভুত ব্যাপার। পিঁপড়ের মুখ থেকে কথা আদায় করলেন হ্যাঁ, আপনি। তাই তো, পিঁপড়ের মুখের খাবার টেস্ট করে আপনি বলে দিলেন যে ওই লোকটার মাথা ওইখানে পোতা রয়েছে। সত্যি দারুণ ডক্টর সালুকে, মানতেই হবে। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ কমসে কম ডক্টর সারিকা ছাড়া আমার প্রশংসায় দুটো শব্দ তোমার মুখ থেকে বেরিয়েছে। থ্যাংক ইউ। কিন্তু এই পিঁপড়েগুলো কোন বাড়ির সামনে থেকে এলো? 1 2 3 4 5, কোন বাড়ির সামনের জায়গায় এই ভোজন পর্ব চলছিল? 4 নম্বর ঘরের সামনে যাও, ওর দরজায় কড়া নাড়ো আর জিজ্ঞাসা করো, ভাই আমাকে তো বল ওই মাথাটা কোথায় রেখেছিস। এই পিঁপড়েগুলো মাটির তলা দিয়ে সেখানে পৌঁছাচ্ছে যেখানে মাথাটা পোঁতা আছে। এই 4 নম্বর বাড়িটা কার? স্যার 1 মিনিট। স্যার সত্তু নামের কোনো একটা লোকের, কিন্তু ও বাড়িতে নেই স্যার। সত্তু? দরজায় তো তালা লাগানো, সত্যু গেল কোথায়? তার মানে গন্ডগোল। ফ্রেডি, নাতাশা, তোমরা একটু আশেপাশের লোকজনের কাছে এই সত্যুর ব্যাপারে জিজ্ঞেস করো, ততক্ষণ আমরা ভিতরটা দেখি। ওকে স্যার। দয়া, ভেঙে দাও। সাপ, হ্যাঁ বিবেক। রক্ত সাপ। রক্ত? তার মানে মার্ডারটা এই বাড়িতেই হয়েছিল। ভালো করে খোঁজো, এই মাথাটাকে এখানেই পাওয়া যাবে, খোঁজো।
সব চপার। চপার? চপার? প্রথমে চপার দিয়ে লোকটার গলা কেটে নিয়েছে, তারপর ওর লাশটাকে ট্রাঙ্কে ঢুকিয়েছে, আর সবশেষে ট্রাঙ্কটাকে ট্রেনের কম্পার্টমেন্টে ছেড়ে রেখে এসছে। কিন্তু স্যার ওই লোকটার মাথা কিন্তু এখনো পাওয়া যায়নি। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে বিবেক। এই বাড়ির সামনের মাটিতে ওই পিঁপড়েগুলোকে পাওয়া গেছে, বাইরে ঘুরে দেখতে হবে। কি হয়েছে স্যার? আরে এই পিঁপড়েগুলো কি জানেন আমরা সিআইডির লোক? ফ্যান্টাস্টিক ফ্রেডি। আরে কিসের ফ্যান্টাস্টিক স্যার, পিঁপড়েগুলো সব গায়ে উঠে গেছে। আরে তুমি যে একদম ঠিক জায়গাতেই খুঁড়ছিলে। চলো এখানেই খুঁড়ে দেখি। এক মিনিট, এই দেখো। এ নাও ভাই, পুরো লাশ তৈরি। সালুকে মাথাটা এরই তো নাকি অন্য কারো জুড়ে দিয়েছো? বস, এর মাথা আর শরীরের ডিএনএ ম্যাচ করে গেছে। 100% মাথাটা এর। দেখো কেমন হাসছে। অভিজিৎ, যে লোকের বাড়ি থেকে এটা পাওয়া গেছে সে লোক তো পালিয়েছে। স্যার ওই হয়তো খুন করেছে, না হলে বাড়ি ছেড়ে পালাতে যাবে কেন? স্যার মনে হয় এই লোকটার নাম নরেশ স্যার। নরেশ? হ্যাঁ স্যার। স্যার যখন থেকে এই সোয়াইন ফ্লু ছড়িয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত 24 জন লোক এসেছে স্যার ওদেশ থেকে। 23 জন লোকের ঠিকানা পেয়ে গেছি স্যার। একটা লোকই গায়েব ছিল, তার নাম নরেশ স্যার। হতে পারে স্যার এই সেই। তুমি কি এর বাড়ির লোকজনকে খবর দিয়েছো? এখানে তো এর কেউ নেই। জানতে পারা গেছে যে এর বস ধনরাজের সঙ্গে এসেছে এখানে সাউথ আমেরিকা থেকে। ও, তার মানে ওর সাথে ইন্ডিয়াতে এসেছে। তাহলে এই লোকটা চুপ করে কেন বসে আছে? ও মাই গড, এটা 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 তো নরেশের ছবি। ওকে কে মারলো? সেটাই আমরা জানার চেষ্টা করছি। এমন কে আছে যে এতটা ঘৃণা করতো গলাটাই কেটে দিল? প্লিজ এই ধরনের ফটো আর কখনো দেখাবেন না। স্যার এই নরেশ তো খুব ভালো ছেলে ছিল। শেষবার নরেশের সঙ্গে আপনার কবে দেখা হয়েছিল? আমরা একসাথে ইন্ডিয়াতে এসেছি, একই ফ্লাইটে। ও আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে হোটেলে চলে গেল। আমরা হোটেলে জিজ্ঞাসাবাদ করেছি। হোটেলের লোকেদের বক্তব্য যে ও ওখানে হোটেলে পৌঁছয়নি। কি? ও ওখানে পৌঁছায়নি? কিন্তু তার মানে হলো রাস্তার মধ্যেই কেউ ওকে খুন করেছে। এক মিনিট একটা কথা বলুন, এয়ারপোর্ট থেকে আপনারা কিসে করে বাড়ি এসেছেন? আমি বলতে চাইছি ট্যাক্সিতে এসেছেন নাকি? না না স্যার, ট্যাক্সি নয়, ওটা একটা ভ্যান ছিল আর ওটা নরেশই আনিয়েছিল। ভ্যানের নাম্বার মনে আছে আপনার? না, নাম্বারটা তো মনে নেই। আচ্ছা, ড্রাইভারের ব্যাপারে কিছু বলতে পারবেন? হ্যাঁ, ও নীল রঙের ইউনিফর্ম পরেছিল। আচ্ছা, ওর দাড়িও তো ছিল তাই না? হ্যাঁ, আগে হ্যাঁ দাড়ি ছিল। প্যাট্রিক, ওনাদের একটু ছবিটা দেখাও তো, যেটা আমরা ওই বাড়ি থেকে পেয়েছি। ইয়েস স্যার। কি হয়েছে? এই লোকটাই নাকি? এটা তো আপনার ছবি তাই না? আপনার? সরি স্যার, ভুল করে আপনার ছবিটা দেখিয়ে ফেলেছি। এক মিনিট। হ্যাঁ, এইটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা সেই ড্রাইভার যে সেদিন আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে এসেছিল। এই লোকটা আবার সত্য নয় তো স্যার? এক্সকিউজ মি স্যার, কি নাম বললেন আপনি? সত্যু? হ্যাঁ, সাত্তু। আচ্ছা, আপনি কি এই নামে কাউকে চেনেন? আগে হ্যাঁ স্যার, এই নামের একটা লোক আগে আমার কোম্পানিতে চাকরি করত, ওই সাউথ আমেরিকাতে। আরেকবার এই ছবিটাকে একটু দেখুন তো আপনি। এটা ওই সত্যই নয় তো? স্যার দেখে তো মনে হচ্ছে ওই। আই মিন স্যার, এ কিন্তু ওই, কিন্তু তখন ওর দাড়ি ছিল না, হয়তো তাই আমি ওকে চিনতে পারি। তাহলে এই সমস্ত ব্যাপারের মানেটা এই দাঁড়ালো যে সত্তু নরেশকে আগে থেকেই চিনতো। আগে হ্যাঁ, ওকে কোম্পানিতে চুরি করার সময় ধরেছিল আর নরেশই ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাহলে এটা তো হতেই পারে যে সত্যই নরেশকে খুন করেছে। সেটা হতেও পারে। খুঁজে বের করো ওই সত্তুকে। সত্তু ওরফে সতীশ কুমার,
সাউথ আমেরিকাতে ডিকে ইন্ডাস্ট্রিজে কাজ করতো স্যার। 2 এপ্রিল 2004 এ কোম্পানিতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, আর তাই নরেশ ওকে চাকরি থেকে বার করে দেয় আর ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়। এই তো জলের মতন সহজ হয়ে গেল ব্যাপারটা। এই নরেশ সত্যকে কাজ থেকে বের করে দিয়েছিল সাউথ আমেরিকাতে, আর যেই নরেশ ফিরে এলো ইন্ডিয়াতে বদলা নেওয়ার জন্য সত্যু ওকে মেরে দিল। কিন্তু 2004 সাল থেকে 2005 সাল অবধি ও এতদিন কি কাজ করতো? কোনো চাকরি বাকরি তো ছিল না ওর কাছে, তাহলে বাড়ি কি করে কিনলো, বাকি সব খরচা? স্যার, সত্তুর প্রতিবেশী বলছিল যে কেউ ওকে প্রত্যেক মাসে মানি অর্ডার পাঠাতো। নাতাশা একদম ঠিক কথা বলছে স্যার। আমি এইমাত্র পোস্ট অফিস থেকে আসছি, জানতে পারলাম যে সত্তর কাছে প্রতি মাসে 20,000 টাকার মানি অর্ডার আসতো। 20,000 টাকা? হ্যাঁ স্যার, বিগত 5 বছরে এমন একটাও মাস যায়নি যে ও মানি অর্ডারের টাকা পায়নি। তার মানে হচ্ছে কেউ ওকে এতদিন অবধি 12 লাখ টাকা পাঠিয়েছে। কিন্তু স্যার, কেউ কাউকে এত টাকা কেন দেবে, আর তাও আবার ফ্রিতে? এইটাই জানার জন্য আমিও ওনার নাম আর ঠিকানা জানতে চেয়েছিলাম, যাতে কিছু টাকা উনি আমাকেও পাঠান। কি নাম লোকটার? নরেশ। নরেশ? হ্যাঁ স্যার। যার লাশ আমরা ট্রাঙ্ক থেকে পেয়েছি। এই কি ধরনের জট অভিজিৎ? এই নরেশ প্রতি মাসেই টাকা পাঠিয়েছিল সত্যুকে, আর সেই সত্যু ওকেই খুন করে দিল। ব্যাপারটা গন্ডগোল ঠেকছে দয়া। কেউ সোনার ডিম দেওয়া হাঁসকে কেন কাটবে? সত্যুর সমস্ত খরচা যদি নরেশে দিত, তাহলে ও নরেশকে কেন মারবে? আর যদি নরেশ সত্তুকে চাকরি থেকে তাড়িয়েই দিয়ে থাকে, তাহলে ও প্রত্যেক মাসে ওকে টাকা পাঠাতোই বা কেন? স্যার, এই সত্য আবার নরেশকে ব্ল্যাকমেল করছিল না তো? আর এটাই যদি ব্যাপার হয়, তাহলে তো নরেশ সত্যুকে মারবে, তাই না? সত্যু কেন মারবে নরেশকে? এবার এই ব্যাপারটা তো সত্যই বলতে পারবে দয়া। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। কি সত্যুর খোঁজ পাওয়া গেছে? খুব অদ্ভুত ব্যাপার। আমরা ওখানে দৌড়ঝাঁপ করে সত্যুকে খুঁজে বেড়াচ্ছিলাম, আরে এখানে শান্তিতে ঘুমোচ্ছে। খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়েছে এই লোকটার। বেচারা ট্রেনের নিচে কাটা পড়েছে। এ নিজে নিজেই কি রেল লাইনে ঝাঁপ দিয়েছিল, নাকি কেউ ধাক্কা মেরেছিল? যে জানতে পেরেছে যে আমরা একেই খুঁজছিলাম, ট্রেন থেকে ঝাঁপ মেরেছে হয়তো। এইরকম তো মনে হচ্ছে না। কেন বলুন তো? আমি এর ব্লাড টেস্ট করেছি, টেস্ট করে জানতে পারলাম এর শরীরে রক্ত কম কিন্তু মদ বেশি। এর গাড়ি তো মদেই চলছিল। তাহলে তো এ ঠিক করে হাঁটতেও পারছিল না হয়তো, আর টলতে টলতে ট্রেনের নিচে চলে এসছে। কিন্তু এর কাছে তো ভ্যান ছিল, তাই না? তাহলে স্টেশনে কি করতে গেছিল? মদ খেয়ে বেহুশ হওয়ার হলে গাড়িতেই হতে পারতো। আর ধরে নিলাম এর ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তাহলে বাড়ি থেকে এত দূর স্টেশনে কি করতে গিয়েছিল এ? স্যার, গন্ডগোল আছে। একেও খুন করা হয়েছে স্যার। নরেশের খুনের সাথে এর খুনের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। কেউ ওর মুখ বন্ধ করার জন্য অনেক নেশা করিয়েছিল, আর তারপর ট্রেনের সামনে একে ধাক্কা মেরে ফেলে দেয়। স্যার, আমরা ওই জায়গাটা খুঁজে বার করতে পারি যেখানে মদ খেয়েছিল। শোনো, একে দেখো, চেনো লোকটাকে? আপনারা? সিআইডি। চেনেন এনাকে? আরে স্যার, এ তো সত্যু, রোজ এখানে মদ খেতে আসতো। গত 2-3 দিনে এসছিল না, জানি না কি হয়েছে। কারণ এ মারা গেছে। সত্যু মারা গেছে? এটা কি করে হতে পারে? এর কাছে আমি মদের 10,000 টাকা পাই, এবার ওই ধারটা, মানে ধারের টাকাটা ওই মাতাল বাবু দেবে? বাবু? এই বাবুটাকে? আরে স্যার, ও তো 1 নম্বরের মাতাল। এইখানে সত্যুর সঙ্গে বসে মদ খায়। বাবু ও সত্যুর সঙ্গে রোজই আসতো এখানে মদ খেতে। হ্যাঁ। আচ্ছা, আজকেও আসবে? আসা তো উচিত। 9:30 আসে ও রোজ। 9:25। চলো এই বাবুর সঙ্গে দেখা করা যাক। পাচুদা, একটা মালের বোতল দিও তো, আর সঙ্গে সোডা দিও। তুই এখানে বসলি কেন রে? আমার দিকে পারমিশন নিয়েছিস তুই? পাচুদা, দেখো ফালতু ফালতু ঝামেলা করছে। আমি না সালা এখানে একাই বসবো, বুঝলি?
চল ফট। কেন এত মেজাজ দেখাচ্ছিস রে? এ মাতাল, বেশি বকবক করবি না, বুঝেছিস? আমার মটকা কিন্তু এমনিতেই গরম আছে। চল চল চল, যা এখান থেকে যা। আমাকে তুই মাতাল বললি? হ্যাঁ বলেছি, মদ খোরও বলবো। মদখোর বললি আমার? হ্যাঁ তুই মদ খোর, কি করবি তুই? বলবো আর 100 বার বলবো, কি করবি তুই? হ্যাঁ আরে বাবু শোনা, সিআইডি। খুব গরম লাগছিল নাকি? আরে আরে এ তো নদী বইয়ে দিচ্ছে। হ্যাঁ, সত্যকে কে মেরেছে? স্যার স্যার এই তো 2-3 দিন আগে স্যার তো এখানে মাল খেতে এসেছিল স্যার। স্যার আমি ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম স্যার। স্যার ঠিক তখনই স্যার ওই দিকটা থেকে একটা লোক এসেছিল স্যার। আর স্যার তো ওই লোকটার সাথে চলে যায় স্যার। হ্যাঁ আমি তো ভেবেছিলাম স্যার যে ওই আমার বন্ধু সত্য হয়তো মাল করে কোনো ব্যবস্থা করেছে স্যার। তারপর জানি না কে ছিল ওই লোকটা? স্যার স্যার সেটা আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার আমি না স্যার লুকিয়ে লুকিয়ে ওদের পেছন পেছন গিয়েছিলাম। আর তখন দেখলাম স্যার ওই যে লোকটা ছিল না স্যার, আমার বন্ধু সত্যকে স্যার হঠাৎ করেই ট্রেনের সামনে নিয়ে গেল স্যার। আর তারপরে স্যার আমি দেখলাম যে স্যার ওই লোকটা ওকে ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিল স্যার। তার মানে তুমি নিজের চোখে সত্যকে খুন হতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখতে কেমন ছিল ওই লোকটা? স্যার স্যার সেটা আমি ঠিক করে বলতে পারবো না স্যার। তুমি কি নরেশকে চেনো আদৌ? নরেশ? হ্যাঁ স্যার, স্যার আমি নরেশকে চিনি স্যার। জানেন ও তো 1 নম্বরের একটা ঠকবাজ লোক স্যার, খুব খারাপ লোক স্যার। আপনারা জানেন ওই সত্যকে ফাঁসিয়েছিল স্যার। নরেশ তো সত্যকে চুরি করার জন্য ধরেছিল। নরেশ স্যার ওই চুরি করেছিল সত্যর সঙ্গে মিলে স্যার। এই নরেশ ও সত্যর সঙ্গে মিলে চুরি করেছিল? হ্যাঁ স্যার মেন মাস্টার মাইন্ড নরেশই ছিল। স্যারও টাকা দিত স্যার সত্য যাতে নিজের মুখ না খোলে তার জন্য। স্যার নরেশের কোকেনের নেশা ছিল স্যার, সারাদিন খালি নেশাই করতো। আর সেই কারণের জন্যই স্যার ওরা চুরি করেছিল। আর ওই আমার বন্ধুকে ফাঁসিয়েছিল স্যার, ওকে মেরে ফেলেছে স্যার, ওকে মেরে ফেলেছে। ওকে, এ দেখো, এই লোকটার পিঠের ওপর একটা গভীর ক্ষত আছে। তার মানে স্যার ওই বাবু ঠিক বলছিল, কেউ একে জোরে পিছন থেকে ধাক্কা মারে আর এগিয়ে পড়ে ট্রেনের সামনে। এবার একটু একটু করে সব মিলে যাচ্ছে অভিজিৎ। এই নরেশ আর সত্য দুজনেই সাউথ আমেরিকাতে চাকরি করত, ডিকে ইন্ডাস্ট্রিজে, কিন্তু দুজনেই আসলে চোর ছিল, কোম্পানির ফান্ড থেকে চুরি করত। আর যেই এদের মুখোশটা খুলে গেল, নরেশ সত্যকে ফাঁসিয়ে দিয়ে ওকে চাকরি থেকে বের করে দিল। তারপর এই নরেশই ওখান থেকে সাত্তুকে টাকা পাঠাতো, যাতে সাত্তু মুখ বন্ধ রাখে আর এটা কেউ জানতেই পারবে না যে নরেশও চুরি করত। কিন্তু সত্য সেই কথাটা ভোলেনি। ও রেগেছিল কারণ নরেশ ওকে ফাঁসিয়ে ওর জীবনটা নষ্ট করেছিল। সেজন্য যখনই নরেশ ইন্ডিয়াতে ফিরে এলো, সত্য ওকে খুন করে দিল, মাথা কেটে দিল ওর। স্যার যদি নরেশকে সত্যু মেরেছে তাহলে সত্যুকে কে মেরেছে? এমন কোন লোক আছে যে জানতো যে নরেশ কোকেনের নেশা করত? এক মিনিট, এটাকে বললো বস যে ওই ছেলেটার কোকেনের নেশা আছে? বাবু বলেছে। আই এম সরি, এই ছেলেটার শরীরে বিন্দুমাত্র কোকেনের চিহ্ন নেই। এই ছেলেটা জীবনে কোনোদিন কোকেন খায়নি। কি? তার মানে বাবু আমাদের মিথ্যে বলেছে স্যার। দয়া হয়তো এই বাবু মিথ্যে কথা বলছে, না হলে এ নরেশই নয়। কিন্তু স্যার এ যদি নরেশ নাই হয়, তাহলে এর বস আমাদেরকে বলতে গেল কেন যে এই নরেশ? এর উত্তর তো ওই দেবে। ও আমাদের কেন বললো যে এই সেই হলো নরেশ? বুঝলে কিছু? হ্যাঁ স্যার। গোলমাল আছে। দরজা ভেঙে ফেলি। তোমায় কে আটকেছে? কি ব্যাপার, দরজা ভাঙছেন কেন? দরজা খুলতে যদি আর একটু দেরি করতেন তাহলে আর দরজাটাই খুঁজে আরে পেতেন না। কোথায় ঢুকছেন আপনারা? আরে আপনারা কারা? আরে কি জানি কি এই লোকগুলো। দাঁড়া, আমি সিআইডি কে ফোন করছি। 1 মিনিট, আমরাই সিআইডি থেকে এসেছি। স্যার, না তো ধনরাজ ভিতরে আছেন আর ওয়াইফ। আরে ওরা তো 2 দিন আগে ওদের বাড়ি বিক্রি করে চলে গেছে। বাড়ি বিক্রি করে চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে জানি না, কিন্তু ওরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। আর আমি বাড়িটাও খুব সস্তায় পেয়ে গেছি। হয়তো ওরা বিদেশে চলে গেছে। কি?
ওনার ব্যাংকে শিগগিরই ফোন করো। ইয়েস স্যার। আচ্ছা, কোনো জিনিসপত্র ছেড়ে গেছে ও এখানে? হ্যাঁ, একটা বক্স আছে একটু ওদের। দেখান। জানি না ওই বক্সের মধ্যে কি সব জঞ্জাল ভরে রেখেছে। এইটা, এই যে এইটা, এই নিন। স্যার, ধনরাজ তো নিজের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, সমস্ত সম্পত্তি বেচে দিয়েছে স্যার, আর সমস্তটাই লিকুইড ক্যাশে তুলেছে স্যার। কিন্তু দয়া, এই লোকটা দেশ ছেড়ে কেন পালিয়ে স্যার। যাচ্ছে? কোকেনের খালি প্যাকেট। কোকেন? ওই লোকটা আর কোকেন? হ্যাঁ স্যার, ধনরাজ তো কোকেন নিত না, আসলে কোকেন নিত নরেশ। কিন্তু তাহলে এই প্যাকেট? এটা নরেশের দয়া। ও, তার মানে হ্যাঁ, এই ধনরাজ নয়, এই আসল নরেশ, আমাদের কোকেন খোর নরেশ। তার মানে স্যার আসল ধনরাজ ওই লোকটা যার মাথা কাটা লাশ পেয়েছি আমরা? হ্যাঁ নাতাশা, নরেশ ধনরাজের সঙ্গে ইন্ডিয়াতে আসে, তারপর ধনরাজকে খুন করে আর নিজেই হয়ে যায় ধনরাজ। এবারে নরেশকে খুঁজতে হবে। কি করে খুঁজবো স্যার ওকে? এখানে তো ওর কোনো আত্মীয় পরিজন নেই। ফেডরিক, ওর ওয়াইফের ফ্যামিলি তো ইন্ডিয়াতে আছে। খোঁজ নাও, ওদের বিয়ের রেকর্ড চেক করো, নিশ্চয়ই জানা যাবে ওরা এখন কোথায় লুকিয়ে আছে। এখানেই আছে ও। ভিতরেই আছে তো কনফার্ম? আছে তো ভেতরেই, টাইম হয়ে গেছে ওর বাইরে আসার। এই সে? এটা নরেশের শালা, এর নাম কৈলাস। কি হয়েছে কি দাদা? এমনি একটু দাঁড়িয়েছি। হ্যাঁ, তো একটু দূরে গিয়ে দাঁড়ান। চল এবার আসি। আপনারা কি চান বলুন তো? জামাইবাবু। জামাইবাবু? হ্যাঁ। আমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার বোনের জন্য অন্য কোনো পাত্র খোঁজো, ঠিক আছে? আরে তোর জামাইবাবু কোথায়? আপনারা কে? আপনারা সিআইডি। সিআইডি? কোথায় পালাচ্ছ বাছাধন? আমি কিচ্ছু জানি না স্যার। এর জামাইবাবু হবি? আরে এসব কি বলছেন স্যার? আমার তো দুটো বোনেরই বিয়ে হয়ে গেছে, আর আপনাদের তো মিষ্টিও খাইয়েছিলাম। কোথায় তোর জামাইবাবু? হ্যাঁ স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। জানিস না তুই? হ্যাঁ, জানিস না তো? হ্যাঁ, কাঁদিস না, কাঁদিস না, স্পষ্ট করে বল, কাঁদিস না। স্যার, ওরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে স্যার, ট্রেনে করে যাচ্ছে। অনুগ্রহ করে শুনবেন, 10টা বেজে আরে আমি তো বুঝতেই পারছি না যে আমরা ট্রেনে কেন যাচ্ছি। তোমার মাথায় এখন কিছুই ঢুকবে না। পুলিশের রেকর্ডে আমি মারা গেছি, এই পাসপোর্ট কোনো কাজে লাগবে না। চলো আরে চলো। নকল পাসপোর্টও তো বানাতে পারো হ্যাঁ নাকি? হ্যাঁ, চেষ্টা তো করছি, অত সহজ নয়। আগে এখান থেকে তো বেরোই। এই তো, যাও ভেতরে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উঠবেন না, ওই গাড়িটি কার সেটে যাবে। জল নিয়ে এসো না, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আনছি। এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। জল তো তোমায় আমরা খাওয়াবো, জেলে। কি? সিগন্যালের ড্রাইভারের উদ্দেশ্যে বলা হচ্ছে, সিগন্যাল দেওয়া আছে, প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা। এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। ধনরাজ সেজে ধনরাজের জায়গা নিতে চাইছিলিস? হ্যাঁ, কেন? স্যার, আসলে ওর মাসি মারা যাওয়ার আগে ওর জন্য
কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছিলেন। আরও পুরো বিজনেস বিক্রি করে ইন্ডিয়াতে আসছিল একেবারের জন্য। এটা ভালো করেই জানতো যে ইন্ডিয়াতে ধনরাজকে কেউই চিনত না, আর ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে নিজেই ওর জায়গা নিয়ে নেয়, আর তারপর সমস্ত প্রপার্টি আমাদের হয়ে যায়। আর এই জন্য তোমরা সাত্তুকে ব্যবহার করলে, আর তারপর ওকেই খুন করে দিলে। ও আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার। কোকেন প্রচুর খাস, হ্যাঁ? ওটাই তো সব শেষ করে দিল স্যার। পুরনো একটা কথা আছে, টাকার নেশা মানুষকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যায়। এবার জেলের ঘানি টেনে দেখো, ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত।